মাধ্যমেই সব সমাধান সম্ভব, এত অর্থনৈতিক সমস্যা এবং এত চাহিদা। মানে ইকোনমিক্সের অর্থনীতির মূল পার্টটা কি ছিল? প্রথম পার্ট সেটা হচ্ছে যে সম্পদ সীমিত, চাহিদা অসীম। এবং আমাদের মতো উন্নয়নশীল দেশে, স্বল্পোন্নত দেশ যেটাই বলি, সেখানে এই সমস্যাটা আরো বেশি। কারণ সীমিত সম্পদের মধ্যে আপনাকে ব্যয় করতে হচ্ছে অর্থনীতির বিভিন্ন খাতে এবং সমাজের যে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন রয়েছে, সেই জন্য সরকারকে এমনভাবে তার রাজস্ব নীতিটা প্রণয়ন করতে হয় যে এটা একটা ভারসাম্য তৈরি করে, এবং এই ভারসাম্যটা শুধুমাত্র মানুষকে স্বস্তি দেওয়া না, এটা আরেকটা টুল হিসাবে ব্যবহার হয় এই জন্য যে আপনার বৈষম্য কমানোর একটা হাতিয়ার বলতে পারেন। বৈষম্যটা কিভাবে কমানো হয়? যে সরকার কর ব্যবস্থার মাধ্যমে, প্রগতিশীল কর ব্যবস্থার মাধ্যমে যারা উচ্চ আয়ের তাদের জন্য বেশি হার এবং যারা নিম্ন আয়ের তাদের জন্য কম হার, এবং তার পাশাপাশি যারা একেবারেই হতদরিদ্র তাদের জন্য কর রেয়াত, তাদের জন্য সরাসরি বরাদ্দ করে, যেটাকে আমরা বলি সামাজিক খাতে কিংবা সামাজিক সুরক্ষার জন্য বরাদ্দ। এই সমস্ত টুল ব্যবহার করে সরকার একদিকে যেমন মানুষের চাহিদা মেটানোর চেষ্টা করে, অন্যদিকে আবার একটা আপনার ব্যক্তি খাত, সেখানে উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিতে একটা ভাইব্রেশন সৃষ্টি করা, এবং এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতের যে একটা আমরা বলি যে অর্থনৈতিক স্থিতিশীলতা কিংবা অর্থনৈতিক যে টেকসই, এটার জন্য একটা ভিত্তি স্থাপন করতে পারে। এই পর্যন্তই কিন্তু এটার সীমারেখা, এটার বেশি উচ্চাকাঙ্ক্ষা করে লাভ নেই। তো সেটা করতে যে আমরা যা দেখি আমাদের দেশে, যে প্রতি বছরই একটা ওই বরাদ্দ নিয়ে একটা টানাটানি করতে হয়। টানাটানি করতে যে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক যে সমস্ত ব্যয় করতে হয়, সেখানে বরাদ্দ কম রয়ে যায়। কারণ আমাদের যে ভৌত অবকাঠামোর প্রতি যে একটা বায়াস, সেটা একটা সঙ্গত কারণে, কারণ আমরা একটা অ্যাডভান্সিং ইকোনমি, সেখানে অনেক অবকাঠামোর দরকার, রাস্তা ঘাট, পোর্ট ইত্যাদি দরকার। কিন্তু সেটা করতে যে একটা ভারসাম্যহীন ব্যবস্থা, আমরা যে সামাজিক অবকাঠামোতে এত বিনিয়োগ কম করছি, সেটার কারণে কিন্তু আমরা একটা পর্যায়ে যে দেখছি, এখন কি দেখছি, যে একদিকে কর্মসংস্থান নাই, অন্যদিকে যারা নিয়োগ করতে চায় তারা কিন্তু দক্ষ মানব শক্তি খুঁজে পাচ্ছে না। আমাদের দেশে অন্যান্য ব্যক্তি খাতে যারা অন্যান্য দেশ থেকে অনেকেই তাদের নিয়োগ দিয়ে থাকেন, কিন্তু এটা একটি পরিহাসের বিষয় যে যারা আছেন, বিশেষ করে আমরা দেখি কি, যে আপনি যদি বেকারত্বের একটা ভাগ দেখেন, যে সেখানে যত শিক্ষিত তত বেকারত্ব। তার মানে এই যে সার্টিফিকেট নিয়ে বের হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে কিংবা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে, সেইখানে যে শিক্ষা দেওয়া হচ্ছে সেই শিক্ষাটা আমাদের বাজার ব্যবস্থার চাহিদার সাথে কোনোভাবেই খাপ খাচ্ছে না। এটার জন্য অবশ্য বরাদ্দ একটা বিষয়, আরেকটা অনেকেই বলেছেন সেটি হচ্ছে যে ব্যয় ব্যবস্থাপনা। এই ব্যয় ব্যবস্থাপনাটা কি উৎকর্ষের সাথে হচ্ছে, দক্ষতার সাথে হচ্ছে কিনা, যার ফলে সেটার উৎপাদনশীলতা, অর্থাৎ ব্যয়ের উৎপাদনশীলতা, মানব সম্পদ যেটা তৈরি হচ্ছে, সে কি তার জন্য তার কাছে বাজার যেটা চায় সেটা করতে পারছে কিনা, সেখানে কিন্তু আমরা কোনো একটা ব্যালেন্স দেখতে পাচ্ছি না। সেই বিষয়টা কিন্তু বিষয়। অবশ্য এটা বাজেটের মধ্যে তো আপনি কিভাবে সেই গুণগত মানটা বজায় রাখবেন, সেটা আবার সামষ্টিক একটা অর্থনীতির একটা দর্শনের বিষয় রয়েছে। আমরা যদি দেখি যে বাজেট তো একটা দর্শনের ভিত্তি, বাজেটের মূল আরেকটা বিষয় যে সীমাবদ্ধতার মধ্যেও কিন্তু আপনি যদি দর্শনটাকে ঠিক করতে পারেন, তাহলে কিন্তু এক ধাপ এগিয়ে গেলেন। আমাদের দর্শনটা এতদিন পর্যন্ত কি ছিল? যে দর্শনটা ছিল যে কি, বাজেট আসলে দেখবেন যে একটা বিভিন্ন যে কর, সরকারের যে রাজস্ব ব্যবস্থাপনা, রাজস্ব নীতি, সেটার মধ্যে তো কর আদায় করার বিভিন্ন উৎস এটা খোঁজা এবং কর বসানো বিভিন্ন, এটা একটা পদ্ধতি। সেখানে আপনি দেখবেন যে এতদিন পর্যন্ত কর কাঠামোর যে কিংবা করের যে বিন্যাসটা, সেটা দেখতে বুঝবেন যে কাকে, কোন গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য কোন কর বসানো হয়েছে। এটা অনেকখানি বোঝা পরিষ্কার হতো, যেখানে লবিস্ট বিভিন্ন গ্রুপগুলো তাদের মাথায় রেখে। তো সেই জন্য আমরা দেখি যে কর কাঠামোটা একটা ভারসাম্যহীন, অর্থাৎ আমরা পরোক্ষ করের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছি প্রত্যক্ষ করের চাইতে, যেটা কিনা আপনার প্রগতিশীল কর ব্যবস্থা, যে আয়ের উপর নির্ভর করে তার কর নির্ধারণ হবে। তো সেই ব্যবস্থার মধ্যে আপনি করতে গিয়ে স্বাভাবিকভাবে এই সামাজিক খাতগুলো কিন্তু পিছিয়ে পড়েছে। এবং
যার ফলে দেখলাম, আমরা দেখেছি যে এই যে দর্শনের অংশটা হিসাবে কি দর্শন আরেকটা, যে খালি প্রবৃদ্ধি প্রবৃদ্ধি, আপনার পরিসংখ্যানের গোঁজামিল দিয়ে প্রবৃদ্ধির হার, মাথাপিছু আয়ের পরিমাণ, জিডিপির আকার এইগুলি বাড়ছে, কিন্তু আসলে গুণগতভাবে সেটা বাড়ছে না এবং সেটার বন্টনও হয়নি। যার কারণে এই যে বৈষম্য, একদিকে প্রবৃদ্ধি আরেকদিকে বেকারত্ব, একদিকে প্রবৃদ্ধি আরেকদিকে বৈষম্য, একদিকে প্রবৃদ্ধি আরেকদিকে হচ্ছে দারিদ্র, দরিদ্র জনগণের সংখ্যা বাড়ছে। তো এই যখন দর্শন হয়ে থাকে তখন সেই বাজেট আপনি যত বড় বাজেটই করেন সেটা দিয়ে আপনার মানুষের চাহিদা মেটানো যাবে না। এবং আরেকটা, এখানে অনেকেই বলছেন যে বাজেটে জনগণ কোথায়। আপনি সাধারণ একজন জনগণকে জিজ্ঞেস করেন, যারা শ্রমিক, ডে লেবারার কিংবা যারা রিক্সা চালায়, তাদের কাছে কি বলবে, তারা কি বলবে? অনেকেই বলেছে, আমরা অনেককে জিজ্ঞাসাও করেছি, যে সেটা হচ্ছে যে তারা মনে করে বাজেট মানে হচ্ছে জিনিসপত্রের দাম বাড়বে। একদম সোজা কথা। বাজেট কি কি মনে করেন? বাজেট হচ্ছে জিনিসের দাম বাড়বে। অর্থাৎ তারা সেইভাবেই দেখেছে যে বাজেট এসে এই কর ব্যবস্থাটা কিন্তু মানুষের স্বস্তি দেওয়ার জন্য কোনো ধরনের কাজ করেনি এতদিন পর্যন্ত। এখন এই যে আজকে আমরা 2 দিন আগে, বাজেটের 2 দিন আগে 3 দিন আগে আমরা আলোচনা করছি, সেটা কি দিতে পারবে? সেটা হয়তো দিতে পারবে না, কারণ আমরা এতদিন এত যে সমস্ত তথ্য আমরা ইতিমধ্যেই পেয়েছি, যে সেটা মোটামুটি ভাবে একই ধারা, কিন্তু কিছু জায়গায় ভালো পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটা আমরা আরো বিস্তারিত জানবো। ভালো ভালো পদক্ষেপ করের ক্ষেত্রে নেওয়া হয়েছে, কিন্তু মূল ভিত্তিটা কিন্তু আপনার দেখেন যে আকার, একজন বলেছে যে আকারের অনুযায়ী আমরা যে ব্যয়ের ভিত্তিতে আয় নির্ধারণ করে থাকি। এখানে 18 কোটি 20 কোটির জনগণের চাহিদাটা অনেক বেশি, সেজন্যই আপনার সেই চাহিদাটার কথা মাথায় রেখে আয় বিন্যাসটা এমনভাবে করতে হবে যেটাকে মানুষের উপরে একটা হিসাবে, চাপ হিসাবে সৃষ্টি না করে। এবং তারপরে আবার আমরা অর্থনৈতিক অবস্থার এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে কিনা ব্যক্তি খাত, যেখান থেকে কর আদায়ের একটা সুযোগ বেশি থাকে, করের আওতা এবং করের পরিমাণ, সেখানে আমরা আজকে দেখছি যে ব্যক্তি খাতের উপর বিভিন্ন ধরনের যে চাপ এসেছে, সেখানে সুদের হারের কথা, উচ্চ সুদের হার, সেটা যৌক্তিকভাবেই নেওয়া হয়েছে, কারণ মূল্যস্ফীতির হার এত বেশি। তারপরে হচ্ছে যেমন গ্যাস বিদ্যুতের দাম বাড়ছে, এই সমস্ত কারণে সেখানেও কিন্তু উৎপাদনশীলতা, বিনিয়োগ বাড়ছে না।